বলুন ম্যাডাম। হ্যাঁ রঘু, কালকে মিটিংটা ফিক্স তো? অন্য গ্রামের ট্যুরিস্টদের সাথে তো ম্যাডাম, ওটা তো ফিক্সড, কাল সকাল 11টায়। এই মিটিংটাই গ্রামের বিকাশের জন্য খুব জরুরি। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে দাদা, এই ফাইলটা এক্ষুনি কালেক্টর অফিসে পৌঁছে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম 10টা বেজে গেছে, এখনো আপনি ডিনার করেননি। আমি কি আপনার জন্য কিছু পাঠাবো? না, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেব। আচ্ছা একটু ওয়াচম্যানকে ডেকে দাও না। ঠিক আছে। কিশোর, কিশোর, কিশোর। মনে হয় ও হয়তো ঘুমিয়ে পড়েছে ম্যাডাম। আবার আমি ওকে নিয়ে আসছি। এটা কিসের আওয়াজ ছিল? মনে হয় আমিই ভুল শুনলাম। হঠাৎ লোডশেডিং হয়ে গেল কিভাবে? কিশোর, রঘু, কিশোর, রঘু, কিশোর। ওখানে কে দাঁড়িয়ে? সামনে আসছো না কেন? দেখো সামনে এসে দাঁড়াও, তাহলে এরকম মজা করলে কিন্তু পরে ভুগতে হবে। Help! বাঁচাও কিশোর, রঘু, বাঁচাও। কি হয়েছে ম্যাডাম? আমি তো কিশোর। কখন থেকে তোমায় ডাকছি, কানে শুনতে পাও না নাকি? আরে ম্যাডাম মাফ করবেন, ঘুম আসছিল না তাই চা খেতে চলে গেছিলাম। কিন্তু আপনি ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে? এখানে কেউ আছে। কে আছে? একটু আগেই আমি খুব ভয়ঙ্কর ছায়া দেখেছি। ভয়ানক ছায়া? ভীষণই বড় ছায়া। কোথায় দেখেছেন? ওখানে। ওখানে? এখানে তো কেউ বা কোনো ছায়া নেই। মনে হচ্ছে আপনার ভুল হয়েছে। আমি তোমার বস হই, আমাকে শেখাতে হবে না কোনটা সত্যি কোনটা মনের ভুল। যাও গিয়ে ঠিক করে চেক করো। দেখছি। কাছে আসবে না, কাছে আসবে না, আমার কাছে আসবে না। কেউ বাঁচাও, বাঁচাও। আরে চল না ভাই, কি করছিস তুই? চল চল। আরে ভাই, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে এরকম কোন একটা জায়গায় এসে আমি ট্রেকিং করব। আজ সেই স্বপ্ন আমার পূরণ হলো। ভাগ্য ভালো যে সময় থাকতেই তোর ইচ্ছেটা পূরণ হয়েছে। তা না হলে যদি তোর বয়স হয়ে যেত তখন নাতি নাতনির সাথে এখানে আসতিস আর তোর ইচ্ছেটা ইচ্ছেই থেকে যেত। আরে ভাই তুইও না, হোয়াট আ বিউটিফুল। বাবা কি রোজ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ও মাই গড, এটা কি? লাশ? লাশ? কি করবো আমরা? কি করবো? একটা কাজ করি, এইসব ছাড়, এখান থেকে পালাই আমরা। চল 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 চল। এইভাবে যাওয়া যাবে না, সিআইডি কে ফোন করতে হবে।
তোমরা পেছনে যাও, যাও 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 যাও, আর একটু পেছনে যাও। মাথাটা তো একেবারে থেতলে দিয়েছে দেখছি। একটু উল্টাও তো। এটা দেখেছো? সারা শরীরে এ তো ক্ষত চিহ্ন মনে হচ্ছে। স্যার এইরকম নৃশংসভাবে তো কোনো জঙ্গলি জন্তুই মারতে পারে। হ্যাঁ স্যার, এই চিহ্নগুলো দেখেই তাই মনে হচ্ছে একে কোনো জন্তুই মেরেছে, কোনো মানুষ নয়। কিন্তু চিহ্নগুলো বেশ বড় আর বেশ অদ্ভুত, হাতির পায়ের থেকেও বড় দেখছি। হ্যাঁ স্যার, যেভাবে এই লোকটার মাথাটাকে থ্যাতলানো হয়েছে দেখে তো মনে হচ্ছে ওই জন্তুর পায়ের নিচে পড়ে গেছে মাথাটা। এর মৃত্যু পায়ের নিচে চলে আসার জন্য নাকি অন্য কারণে, সেটা তো এই চিহ্ন বলবে। নিখিল, স্যার তো আপনারা এখানে ট্রেকিং করতে এসেছিলেন? হ্যাঁ স্যার, আমরা তো এখানে ট্রেকিং এর জন্যই এসেছিলাম, কিন্তু যদি আমরা আগে থেকেই জানতাম এখানে কোনো লাশ হবে তাহলে আমরা এখানে ভুলেও আসতাম না স্যার। হ্যাঁ, আমাদের তো কাল রাতেই ট্রেকিং এর প্ল্যান ছিল, কিন্তু 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 কি? আমাদের জন্য তো এই জায়গাটা পুরোটাই অচেনা। হ্যাঁ রাতের স্যার, অন্ধকারে আজেবাজে আওয়াজ শোনা যায়, আমাদের তো সাহসটাই ভেঙে গেল। আর স্যার, আমরা তো সারা রাত গাড়ির মধ্যেই কাটালাম। হ্যাঁ, আর আমরা সারা রাত তো গাড়ি থেকে বেরোতেই পারিনি। স্যার স্যার ওই চিহ্নটা তো আমি তুলে নিয়েছি, কিন্তু ওটা ছাড়াও আর একটা চিহ্ন পেয়েছি। কোথায়? এই দেখুন। এই খুনি জন্তুটা রাস্তা বানাতে বানাতে গেছে। চলো দেখি। স্যার আপনার কি মনে হয় এই চিহ্ন কোনো জঙ্গলি জন্তুর হতে পারে? এখন জন্তু না জন্তুর মতো অ্যাক্টিং করছে কোনো মানুষ, সেটা তো আমরা বুঝতে পারবোই। এটা কি? দুটো পায়ের চিহ্ন। এখানে কি দাঁড়িয়ে ছিল নাকি? এর আশপাশটা চেক করো তো। ও মাই গড! স্যার, হ্যাঁ সচিন, স্যার আর একজনের মৃতদেহ। মাই গড, এরও তো মাথাটা থ্যাতলানো দেখছি। একটু উল্টে দাও তো। মারার পদ্ধতিটা সেই একই, ওই থ্যাতলানো মাথা আর ওই কাঁটা ছেঁড়ার চিহ্ন। আর স্যার, এর পকেট থেকেও কিছু পেলাম না। এই দুটো খুন লুট করার উদ্দেশ্যে করা হয়নি তো? হতে পারে। খনি পর্যন্ত পৌঁছতে গেলে এই লোকগুলোকে চেনা খুব জরুরি। একটু মিসিং পার্সন ব্যুরোতে খবর নাও তো, কেউ এদের নিরুদ্দেশ হওয়ার খবর দিয়েছে কিনা। স্যার, স্যার পুরো 350 পশুর পায়ের চিহ্ন চেক করে দেখেছি, কিন্তু যে চিহ্ন আমরা লাশের কাছে পেয়েছি সেটা কোনো জন্তুর নয়। এটা আবার কি চক্কর? জন্তুরও কোনো খোঁজ নেই, কোনো মানুষেরও নয়। আমি একটা কথা বলবো? না, একদম না, তুমি একদম মুখ খুলবে না ফেডরিক। আরে একবার শুনে তো দেখুন স্যার। একটাই শর্ত, যদি তোমার মুখ থেকে আত্মা শব্দটা শুনতে পাই না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওয়াইফের দিব্যি, আত্মার নাম আমি মুখেও আনবো না। তার কারণ আত্মাদের তো পায়ের কোনো ছাপই হয় না। বলো তাড়াতাড়ি। বলছি যে পায়ের ছাপের সাইজ দেখে কিন্তু আমার এটা মনে হচ্ছে যে এই পায়ের ছাপ
নিশ্চয়ই কোনো রাক্ষস বা দানবের হবে। ফ্রেডরিক, আত্মার নাম তো আমি নিচ্ছি না। আত্মা আর দানবের মধ্যে ঠিক অতটাই পার্থক্য যতটা ঠিক গান আর রাইফেলের মধ্যে। হয়ে গেছে, ব্যাস। নিজের গল্পের দোকান এখন বন্ধ করো। স্যার স্যার যে দুজন মারা গেছেন তাদের ব্যাপারে আমরা জানতে পেরেছি। কারা ওরা? স্যার প্রথম লাশটা হলো অরুণের, যে বিদ্যানগরে থাকতো। দ্বিতীয় লাশটা হলো মহেশের, যে বৈশালীনগরে থাকতো। বিদ্যানগর আর বৈশালীনগর, এই দুজন তো শহরের লোক ছিল স্যার। তাহলে রেবাগড়ের মতো গ্রামে এখানে কি করতে এসেছিল ওরা? এটা তো অরুণ আর মহেশের বাড়ির লোক বলতে পারবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে অরুণ আর কখনো ফিরে আসবে না। প্লিজ একটু একটু সামনে রাখুন নিজেকে। আমরা প্রতিজ্ঞা করছি যে আপনার স্বামীর খুনিকে খুব তাড়াতাড়ি আমরা ধরতে পারবো। মা, বাবা ফিরে এসেছে? না বাবু, বাবা আসেনি। আপনারাই বলুন এবার, এই বাচ্চাটাকে কি উত্তর দেবো আমি, যে প্রত্যেকটা মুহূর্তে শুধু ওর বাবাকে মিস করে, জিজ্ঞেস করে যে বাবা কখন আসবে। আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি নিখিল। এসো। আপনার কারো উপরে কোনো সন্দেহ হয়? কে করতে পারে এই কাজ? অরুণের তো কোনো শত্রুও ছিল না। আচ্ছা, আপনি এটা বলতে পারেন যে অরুণ রেবাগড়ে কোনো বিশেষ কাজে গেছিল? আগেও প্রায় ওখানে যেত স্যার, কিন্তু কেন ওখানে যেত কখনো বলেনি আমাকে স্যার। মাঝে মাঝে যেত? আগে হ্যাঁ, 1 মাসে অন্তত একবার তো ওখানে যেতই ও। আপনি কখনো জিজ্ঞাসা করেনি কেন উনি যাচ্ছেন রেবাগড়ে? আগে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম। যখনই জিজ্ঞেস করার চেষ্টা করতাম ওর কপালে একটা চিন্তার ভাঁজ পড়তো। ও বলতো আমাকে যে সময় এলেও নিশ্চয়ই সব বলবে আমায়। আসলে কি কারণ হতে পারে এটার, যার জন্য অরুণ লোকাচ্ছিল সবকিছু? আমি জানি না স্যার, কিন্তু ও যখনই যেত তখন নিজের সাথে কিছু জরুরি কাগজপত্র আর ফাইল টাইল নিয়ে যেত। ফাইলপত্র নিয়ে যেত? কোনো অফিসের কাজ ছিল নাকি? না স্যার, অরুণের তো কাপড়ের দোকান আছে, রেবাগড়ে ওর কি কাজ থাকতে পারে? আচ্ছা, এইবার যখন উনি রেবাগড়ে গেলেন তখন কি ফাইলপত্র সঙ্গে রেখেছিলেন? হ্যাঁ, আগে হ্যাঁ। স্যার, কিন্তু অরুণের লাশের পাশ থেকে আমরা কোনো ফাইলও পাইনি, কোনো কাগজপত্রও পাইনি। আচ্ছা, ওই খুনি এই ফাইলপত্র নিয়ে চলে যায়নি তো? স্যার, মহেশের বাড়ির লোকও জানে না ও রেবাগড় কেন গেছে। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল যে কারণে ওরা দুজন গেছিল। কেউ তো ওখানে নিশ্চয়ই ছিল যে এদের মৃত্যুর গল্প লিখেছিল। অনেক তাড়াতাড়ি এসে গেছো তোমরা। শালুকে তুমি 11টায় আসতে বলেছিলে, আমরা 11টায় এসে গেছি। মনে হচ্ছে সালুকে স্যারের হোমওয়ার্ক এখন অবধি শেষ হয়নি, ওনার আরেকটু সময় প্রয়োজন। চালুকে সব সময় সময়ের থেকে 1 মিনিট আগে চলে ফ্রেডি। কিন্তু বস, আমার মনে হচ্ছে যে কেসটা এত জটিল যে এবারে আপনাদের একটু বেশি দেখো সময় শালুকে, লাগবে। আমরা আপাতত এটুকু জানতে পেরেছি, এদের দুজনের মুখ খুব বীভৎসভাবে থেঁতলে দিয়েছে। আর এছাড়া বাকি যা সব তুমি বলবে। বস, মৃত্যু তো এদের মাথা ফাটার কারণেই হয়েছে দুজনের। কেউ এদের মাথায় এত জোর আঘাত করেছে যে মাথাটা তো... হ্যাঁ শালুকে, জানি। আর এটার একটাই মানে দাঁড়ায় যে এই কাজ কোনো পশুর নয়, মানুষের। কারণ পশু কোনো পাথর দিয়ে মুখ থেতলে দিতে পারে না, সেই কাজটা মানুষই করতে পারে। হ্যাঁ বস, কিন্তু যদি কোনো মানুষ এটা করে থাকে তাহলে এর হাতের ওপর এরকম কাটার আর আঁচড়ানোর দাগ কেন? স্যার, এই ক্ষতচিহ্নগুলো তো মানুষের দাঁতেরও হতে পারে। না বিনীত, মানুষের দাঁতের ক্ষতচিহ্ন এইরকমটা হয়। তাহলে শালুকে ক্ষতচিহ্নের ভেতরটাও তো দেখতে পারতে, হয়তো কোনো লালার ট্রেসেস পেয়ে যেতে, আর বুঝতে পারতে কে করেছে, মানুষ না পশু। ও সব কিছু আমরা করেছি বস। তাহলে কি জানতে পারলে? তাতে করে যা জানতে পেরেছি তাতে মনে হচ্ছে এই খুনটা কোনো মানুষের দ্বারা নয়, না কোনো জন্তুর দ্বারা। এই খুনটা কোনো গাছ করেছে। গাছ। কি? গাছ? এটা কি করে হতে পারে স্যার? কারণ এই ক্ষতটার থেকে আমরা এইটা পেয়েছি। এটা কি ধরনের লালা ক্ষতের উপর? এত গাঢ় লালা? এটা লালা নয় ফ্রেডি, এটা হচ্ছে গঁদ বস, গঁদ। কি বললে?
গন্ধ? হ্যাঁ স্যার, সেই ধরনের গঁদ যেটা গাছের ছাল থেকে বের করা হয়। গাছের ছাল থেকে? এদের দুজনের ক্ষত থেকে? এসিপি প্রদ্যুমান হিয়ার। কি বললেন? ঠিক আছে, আরো একটা লাশ রিভাগড়ে। আসলে এই খুনিটা কে? যে মানুষ তো বটেই, একটা হিংস্র পশুও আবার গাছও। আচ্ছা, এটা বলুন তো যে আপনারা কখন জানলেন যে এখানে লাশ পড়ে আছে? স্যার, এখান দিয়ে আমি ঘরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার নজর এই লাশের উপর পড়লো, আর আমি যেই ঘুরে লাশটা দেখলাম আমার তো মাথায় ঘুরে গেল। খুব আশা ছিল সোনালিদির ওপর যে উনি আমাদের গ্রামটাকে শহর থেকে আগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমাদের সব স্বপ্নে জল ঢেলে দিলেন উনি। কতদিন হলো ঠিক উনি জনপ্রতিনিধি হয়েছেন? স্যার, ওই প্রায় ওই দু মাস হবে। আর এই 2 মাসের মধ্যে উনি গ্রামের বিকাশের জন্য এমন অনেক কিছু করেছেন যেটা আমাদের গ্রামের জন্য অনেক বড় বড় লোকও করতে পারেননি। আপনারা যখন এই মৃতদেহটা দেখলেন আশেপাশে আর কেউ ছিল? না। ভেবে বলো, মানে কোনো দূরে কাউকে পালাতে দেখেছো? না স্যার, সত্যি বলছি, কাউকে দেখিনি স্যার। ঠিক আছে, খুন করার প্রক্রিয়াটা কিন্তু একেবারে এক, যেভাবে অরুণকে মারা হয়েছিল আর মহেশকে মারা হয়েছিল। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, 3 জন আলাদা আলাদা লোক, কেউ কাউকে ঠিক করে চেনেনও না। একজন কাপড়ের ব্যবসায়ী, দ্বিতীয়জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর তৃতীয়জন গ্রামের জনপ্রতিনিধি। হ্যাঁ স্যার, সেটা তো ঠিক। এই খুনিটা যদি কোনো সিরিয়াল কিলার হতো, মৃতদেহগুলোর মধ্যে কোনো সূত্র বা কোনো না কোনো কানেকশন থাকতো। কানেকশন তো শুধু একটাই নজরে আসছে, 3 জনের মৃত্যুই এই গ্রামে হয়েছে, রেবাগড় গ্রামে। কোথায় আমার মেয়ে সোনালি? কি হয়েছে আন্টি? কি হয়েছে আমার মেয়ে? আন্টি নিজেকে সামলান। সোনালি, দেখ দেখ, আমি তোর মা এসেছি। আন্টি, চোখ খোল, চোখ দেখুন, খোল। আপনি 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 বডির উপর হাত লাগাতে পারবেন না, প্লিজ। আরে আরে, ও তো আমার মেয়ে হয়, আর তুমি বলছো আমি আমার মেয়ের গায়ে হাত দিতে পারবো না? সোনালি। আন্টি, আন্টি, আরে অর্চনা বোন, চোখ খোলো, কি হয়েছে তোমার অর্চনা বোন? অর্চনা বোন, মনে হচ্ছে শক পেয়ে অজ্ঞান হয়ে গেছে। পুরবি, ওনাকে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। দ্বিতীয়বার বিপি চেক করার আগে আর একবার ওষুধ দেবে, আর প্রেশারটা চেক করে নিয়ে আমাকে একটু খবর দেবে। ঠিক আছে। ডাক্তারবাবু, এখন শরীর কেমন আছে এনার? মেয়ের মৃত্যুর কারণের জন্য ব্লাড প্রেশারটা একটু হাই হয়ে গেছে, এখন ঠিক আছে। কথা বলতে পারবো ওনার সাথে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। আন্টি এখন কেমন আছেন? যে হতভাগিনী মায়ের কোল থেকে তার যুবতী মেয়ে রাতারাতি চলে যায়, সে কেমন থাকতে পারে? আপনার মনের অবস্থা যে কেমন সেটা বুঝতে পারছি আমরা, কিন্তু যে মায়ের থেকে সে সন্তান চলে যায়, যে তাকে জন্ম দিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, সেই কষ্ট একমাত্র তার মাই বুঝতে পারে। সোনালি মাকে যারাই মেরে থাকুক না কেন, তাদের নরকের ঠাঁই হবে না। আপনি ও হচ্ছে হরিশ দাদা। আমার স্বামীর মৃত্যুর পরে ওই আমার সোনালীকে পিতৃস্নেহে বড় করেছে। রবি আমার ছোটবেলার বন্ধু ছিল স্যার। আপনাদের কি কাউকে সন্দেহ হয়? কার কাজ হতে পারে এটা? ঘাবড়িও না বোন, সব খুলে বলো। যখন সিআইডির লোকেরা এখানে আছে তখন ভয় পার কি আছে? বলুন ম্যাডাম, বলুন আমাদের, কে খুন করেছে বলে মনে হয়? গৌরব। গৌরব? গৌরবটা কে? সোনালীর বন্ধু। খুব তাড়াতাড়ি ওদের বিয়ে হওয়ার কথা ছিল,
এই গৌরব আর সোনালি একে অপরকে ভালোবাসতো? ভালো তো সোনালি ওকে বাসত। গৌরবের ভালোবাসা ছিল তাহলে শুধুমাত্র সোনালির টাকার ওপর। যখনই আমি তোমার কাছে পয়সা চাই তখনই তোমার কাছে পয়সা থাকে না কেন? প্লিজ চিৎকার করো না। আমি তোমাকে প্রত্যেক মাসে টাকা দেবো, মাকেও টাকা পাঠাবো। এত টাকা আমি আমি যখন টাকা চাই তখনই তোমার কাছে টাকা থাকে না। তোমার মায়ের জন্য দেওয়া থাকে, বাকি লোকদের দেওয়া থাকে, আমার জন্য কিছু নেই। তোমার সঙ্গে কথা বলতে চাই না। পয়সা দেবে না সেটা বলে দাও, কিন্তু নাটক করো না আমার সাথে, বুঝেছো? গৌরব প্লিজ। তাহলে গৌরব সোনালীকে টাকা পয়সার জন্য প্রেশার দিত? গৌরবের মতো লোভী মানুষ আমি একটাও দেখিনি আজ পর্যন্ত। সব সময় টাকা টাকা। আমার ফুলের মতো মেয়েটার জীবনেও কাঁটাই কাঁটা করে দিয়েছিল। সোনালির খুনি ওই। তো আপনি সোনালীকে বলেননি যেন গৌরবকে ছেড়ে দেয়? অনেকবার বলেছি, কিন্তু কথায় বলে না ভালোবাসা অন্ধ হয়। সেই জন্য ভালোবাসার কাছে বাবা মাও শত্রু হয়ে যায়। গৌরবের অত্যাচার বেচারা চুপচাপ সহ্য করত। এই গৌরব থাকেটা কোথায়? এখানে এই গ্রামেরই কোনো বাড়িতে, সোনালির পিছনে পিছনে। এই গৌরবকে খুঁজে বের করতে হবে। চলো। স্যার, এটা গৌরবের বাড়ি। এটা এই যে ভাই শোনো, ওই গৌরব আছে কি ভেতরে? আমি এখন তাড়াতে আসি, পরে কথা বলছি। আরে শুনে যাও তো একটু, অ্যাড্রেসটা তো বলো। কোন অ্যাড্রেস? সিআইডি ব্যুরোর অ্যাড্রেস। কেন মেরেছিস সোনালীকে? দেখুন স্যার, স্যার আমি কাউকে মানিনি স্যার। তুমি ওকে টাকার জন্য বিরক্ত করতে না? হ্যাঁ, টাকা চাইতাম, কিন্তু ও মরে যাওয়াতে সব থেকে লোকসান আমার হলো। টাকা পাওয়া বন্ধ হয়ে গেল। তাহলে স্যার কেন আমি ওকে মারবো? তুই যদি না মেরে থাকিস তাহলে কে মেরেছে? আমি জানি না স্যার ওকে কে মেরেছে, কিন্তু হ্যাঁ ও কোনো কেস নিয়ে খুব চিন্তায় ছিল। কিসের কেস? কেমন কেস? মনে হয় কোনো জমি জমার কেস। এর থেকে স্যার আমি বেশি কিচ্ছু জানি না। ঠিক আছে, যতদিন না ইনভেস্টিগেশন পুরো হয় এই গ্রাম ছেড়ে তুই কোথাও যাবি না। বিনীত, চল চল। মনে হচ্ছে এই জায়গার মামলাটাই সোনালী হত্যার মূল কারণ। আমরা খুব ভালো করে জানি যে তোমরা কিছু না কিছু লুকোচ্ছ। সবার এতেই ভালো হবে যদি সব ঠিকঠাক করে বলো। না হলে ওর 4 নম্বর শিকার তোমাদের মধ্যেই কেউ হবে। সত্যি কথা বলতে অসুবিধা নেই স্যার, কথা শুধু এটাই যে আপনার আমার কথার উপর কোনো বিশ্বাস হবে না। কেন হবে না? হ্যাঁ, কেন হবে না বলো, কি ব্যাপার? স্যার, এই হত্যাটা মানব করেনি, দানব করেছে। দানব। কি দানব? কি অদ্ভুত কথা বলছো? হ্যাঁ, দেখলেন স্যার, আমি বলেছিলাম না আপনার আমার কথার উপর বিশ্বাস হবে না। যেমন মানব হয় তেমন দানবও হয়। আর সত্যি কথা এটাই, ওই দানব এক এক করে নিজের রক্তের তৃষ্ণা মেটাচ্ছে। তোমরা কেউ দেখেছো ওকে? হ্যাঁ স্যার, দেখেছি। খুবই বিশাল চেহারারও। ওর রং অমাবস্যার রঙের মতো কালো, হাতির মতো বড় বড় পা। আর যখন ও চলতে থাকে মনে হয় যেন পৃথিবীতে ভূমিকম্প হবে। কবে কবে দেখেছো? ও শুধু রাতেই নজরে পড়ে। আচ্ছা, মানে রেবাগড়ে একটা রাত থাকতেই হচ্ছে দেখছি। সোনালী ম্যাডামের ব্যবহারটা ভীষণ ভালো ছিল। উনি সবসময় সততা আর বিশ্বাসের পূজা করতেন। আপনি তো ওর সেক্রেটারি ছিলেন, তো তাহলে তো আপনার সাথে অনেক কথাই হয়তো শেয়ার করেছে ও। না স্যার, আসলে কিছুদিন আগে উনি একটা সমস্যার মুখে পড়েছিলেন, তো সবসময় কাজের কথাই হতো। আচ্ছা, গত কয়েকদিন ধরে ওর ব্যবহার কেমন ছিল? কোনো ব্যাপারে টেনশনে ছিল কি? হ্যাঁ স্যার, আসলে কোনো একটা ব্যাপার নিয়ে ম্যাডাম চিন্তিত ছিলেনই, এমনকি খাওয়াও ঠিকমতো সময় করতেন না। কি সমস্যা ছিল কিছু জানেন?
হতে পারে কোনো এক কেস নিয়ে ম্যাডাম। কেসের কারণে? আচ্ছা, এই কেসটা কি কোনো জমিকে কেন্দ্র করেছিল? আমি দেখুন এই ব্যাপারটা তো ঠিকমতো জানি না, কিন্তু আমি প্রায়ই ওনার মুখে ওই কেসের কথা শুনতাম। আর উনি নিজের সঙ্গে কথা বলতেন। নিজের সঙ্গেই কথা বলতেন? কি বলতেন উনি? উনি বলতেন যে যে কোনো অবস্থাতেই এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা জরুরি। সোনালের কেবিনটা কোন দিকে? এদিকটাতে স্যার, আপনি এদিক দিয়ে আসুন। প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা কাগজ ভালো করে চেক করো। এমন কি কেস ছিল যেটা সোনালীকে টেনশনে ফেলেছিল, তার উত্তর এই অফিসের মধ্যেই কোথাও আছে। দেখো। স্যার দেখুন, কিছু পুড়ে যাওয়া কাগজ। কিন্তু স্যার, কেউ কোনো কাগজ পুড়িয়ে এখানে কেন ফেলবে? বোধহয় এই কারণেই বিনীত, যে সোনালীর মৃত্যুর রহস্য এই কাগজের টুকরোর মধ্যেই ছিল। স্যার দেখুন, অর্ধেক পোড়া ফাইল। এখানে কিছুর একটা ছাপ আছে মনে হয়। স্যার বোধহয় আগের পাতার কোনো প্রিন্টের ছাপ এই ফাইলে রয়েছে। রঘু, এদিকে আসো। কি হয়েছে স্যার? কি ব্যাপারে সব? এই কাগজ, এই ফাইল কে পুড়িয়েছে? সরকারি ফাইল কেউ জ্বালিয়ে দিয়েছে? এটা কে করেছে স্যার? তুমি আমাদের জিজ্ঞাসা করছো? এখানে অফিসে আমরা থাকি না তুমি? হ্যাঁ ঠিকই, কিন্তু স্যার সোনালীর কেবিনে তো সব থেকে বেশি তুমিই যাতায়াত করতে, তাই না? ঠিক বলেছেন ম্যাম, কিন্তু আমি কেন ফাইল জ্বালাবো? হতে পারে সোনালী ম্যাডামই এটাকে। বাহ, খুব ভালো। যে মারা গেছে সব দোষ তার ঘাড়েই ফেলে দাও। কে? আমি সত্যি জানি না এই কাজটা কে করেছে স্যার। এই ফাইলটা দেখো। বলতে পারবে এই ফাইলটা কিসের ছিল? না স্যার, এই ফাইলটা তো একেবারে পুড়ে গেছে, কিছুই বলা সম্ভব নয় স্যার। আচ্ছা, সোনালী ছাড়া এই কেবিনে আর কেউ আসা যাওয়া করতো কি? না স্যার, অন্য কেউ তো এখানে আসতো না। তার মানে নিশ্চয়ই অফিসেরই কোনো লোকের হাত আছে সোনালীর খুনে। অফিসের লোক? হ্যাঁ, বাইরের কোনো লোক তো এখানে আসতে যেতে পারে না। এ তো ভেতরেরই কোনো লোকের কাজ। কিন্তু কে স্যার? সেটা তো এই ফাইল উদ্ধার করার পরে বোঝা যাবে। ডক্টর সালনুকে ঠিক বের করে নেবেন যে এই ফাইলটা আসলে কিসের ছিল। নিখিল, কিছু দেখতে পেলে? না স্যার, এখনো পর্যন্ত পাইনি দেখতে। হয়তো আসবে এখানে। ঠিক আছে নিখিল। শ্রেয়া, তোমরা দুজন একদম অ্যালার্ট থেকো, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই দাঁড়া, এই দাঁড়াও। কি হয়েছে স্যার? নিখিল, ও এক্ষুনি এখান থেকে গেল। তোমরা দুজন এদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। স্যার, স্যার
আচ্ছা স্যার। হ্যাঁ নিখিল, কি হয়েছে? স্যার ওকে তো ধরতে পারিনি, কিন্তু এটা পেয়েছি আমি। ও, তাহলে এই হলো ওই খুনির কস্টিউমের ছেঁড়া টুকরো। স্যার এতে তো রক্ত লেগে আছে। হ্যাঁ স্যার, দৌড়ানোর সময় গাছে ধাক্কা লেগেছিল আর তার ফলে ওর ডান কাঁধে আঘাত লাগে আর কস্টিউমটা তখনই ছিঁড়ে যায় স্যার। এবার এই ফাটা কস্টিউমের টুকরোটা ওকে ফাঁসি কাঠে ঝোলাবে। সালুকে স্যার, দেখবেন আবার এমন না হয় যে কটা অক্ষরই ফাইলে বেঁচে আছে সেগুলো উড়ে যায়। 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকো আর যা করছি সেটা দেখে যাও। বাহ ভাই বাহ, দেখেছো ফ্রেডি, একে বলে ছাইয়ের গাদায় সূঁচ খোঁজা। বাহ ভাই বাহ। অভিজিৎ, এখানে যা কিছু ছাপা আছে উল্টো ছাপা। আসলে বস এটা এই কারণে হয়েছে যে এই ফাইলে যত পেপার আছে তার মধ্যে যে সবচেয়ে উপরে পেপারটা ছিল ওর কালি কাঁচা ছিল আর ফাইলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই ফাইলের কভারের ওপর ওই পেপারের ছাপ উঠে যায়। কোনো জিনিসের লিস্ট মনে হচ্ছে। সারিকা, একটু আয়নাটা নিয়ে এসো তো। স্যার এখানটা ধরো। অভিজিৎ, এটা তো কোনো নামের লিস্ট দেখছি। হ্যাঁ স্যার, অরুণ, মহেশ, জগদীশ, বাবু, সতীশ, রবি। স্যার আরো নাম আছে কিন্তু বুঝতে পারছি না। অরুণ, মহেশ। অভিজিৎ, এই অরুণ মহেশ ওরাই না যাদের মুখ ওই খুনি খুব বাজে করে থেতলে দিয়েছে? আর সোনালি যে কেস নিয়ে খুব টেনশনে ছিল, মনে হচ্ছে এদের দুজনের সঙ্গে ওই কেসের সম্পর্ক আছে। এটা হতে পারে স্যার, যে নামগুলো এই লিস্টে আছে তাদেরও প্রাণের ভয় রয়েছে। হ্যাঁ, ওদের এই সেলফোন নাম্বার তো আসে আমাদের কাছে, ডেকে নাও ওদেরকে। ইয়েস স্যার। স্যার স্যার খুনিকে আরেকটু হলে ধরতে পারতাম স্যার। কোনো ব্যাপার না, খুব শিগগিরই আমরা ধরে ফেলবো। স্যার আপাতত ওর কস্টিউমের টুকরো পেয়েছি, যেটা দৌড়ানোর সময় গাছে ধাক্কা লেগে ছিঁড়ে যায়। এটার মধ্যে রক্তও লেগে আছে। ও, তাহলে এটা পরে ভয় দেখাতো, কিন্তু আমাদেরকেও ভয় দেখাতে পারবে না। পালিয়ে যাবে কোথায়? স্যার আমরা জানি এই খুনটা কে করছে। আপনারা জানেন কে সে? রাজেশ। রাজেশ? কে এই রাজেশ? 1 নম্বরের ফ্রড স্যারও। স্যার গ্রামে একটা জমি আছে যেটা কিনা সরকারি জমি, কিন্তু এই জমিটা প্রতারণা করে উনি 9 জনকে বিক্রি করেছে। কি? একটা সরকারি জমিকে 9টা ভিন্ন ভিন্ন মানুষকে বেচে দিয়েছে? হ্যাঁ স্যার, আর ওদের মধ্যে 4 জন আমরা দাঁড়িয়ে আছি। তাহলে কি এই মহেশ আর অরুণও? ওই বেচারা ওই 420 চক্করে পড়েছিল, অর্ধেক টাকা জমি বিক্রি করেছিল, আর এই শর্ত ছিল যাতে কেউ কোনো কিছু জানতে না পারে। কিন্তু আপনাদের তো একে অপরের সঙ্গে কখনো না কখনো দেখা হয়েছে। ওইটা তোর খেলা ছিল স্যার। ও বলেছিল জমির পজিশন 2 বছর পরে পাবেন, আর এই 2 বছর ও 9 জন পার্টিকে জমিটা বেচেছে। আর ব্যাপারটা আমরা জানতেই পারিনি যে আমরা কতটা ঠকে যাচ্ছি। তো এই কথাটা আপনারা জানতে পারলেন কবে? এই 1.5 মাস আগে স্যার। আমরা এই কেসটা নিয়ে সোনালিদির কাছে গিয়েছিলাম, যেহেতু উনি জনপ্রতিনিধি তাই ভেবেছিলাম পয়সা আমরা পেয়ে যাব। কিন্তু সোনালি ম্যাডাম তো খুন হয়ে গেছেন। স্যার এই সবের পিছনে ওই রাজেশই আছে। রাজেশকে ছাড়বেন না স্যার। এই রাজেশ থাকে কোথায় আপনারা জানেন কিছু? স্যার ওর অ্যাড্রেসে সবকিছু নকল ছিল, আমার তো মনে হয় ওর নামটাও নকল। ঠিক আছে, আপনারা যেতে পারেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার আপনি এদের যেতে দিলেন স্যার? 1 মিনিট ফেডরিক, 1 মিনিট। নিখিল স্যার তুমি বলছিলে না যে দানবের ডান হাতে চোট লেগেছে গাছে ধাক্কা লেগে যখন পালাচ্ছিল? হ্যাঁ স্যার। অভিজিৎ, এই রাজেশের আসল পরিচয় জানতে পেরেছি।
ধরে নাও রাজেশকে আমরা পেয়েই গেছি। চলুন সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে যান, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। স্যার, সবাই এসে গেছে তো? কোনো বাড়ির কেউ বাকি নেই তো? না স্যার, প্রত্যেকটা বাড়ি চেক করেছি। 20 থেকে 40 বছরের প্রত্যেকটা লোক এখানে রয়েছে। কিন্তু ব্যাপারটা কি এসিবি স্যার, এত লোককে আপনি ডেকে এনেছেন কেন? সেটার কারণ এটাই জমিদার বাবু, যে ওই খুনিকে এই এত লোকের ভিড়ের মধ্যেই আমরা খুঁজে পাবো। খুনি গায়েরই একজন? হ্যাঁ জমিদার বাবু, এই খুনি এখানে, এই গ্রামে, আপনাদেরই গ্রামের কেউ হবে, বুঝেছেন? আপনাদেরই গ্রামের। কিন্তু সে কে, এই ব্যাপারটা আপনারা জানবেন কিভাবে? খুনি আসলে কে সেই খবরটা নেওয়ার ওষুধও আমাদের কাছে আছে। দয়া, হাতা উপরে তোলো। উপরে তোলো দেখি। কি দেখছেন স্যার? কিচ্ছু না। আমি দেখাবো না স্যার। কেন? জামার হাতাটা তোলো উপরে। তুমিও তোলো দেখি। স্যার, এদের মধ্যে তো কেউ নয়। আপনার জামার হাতাটা তুলুন। আপনারা আমাকেও চেক করবেন? কেন? তুমি কোনো স্পেশাল লোক নাকি? হ্যাঁ, আমি তো সোনালী দেবী সেক্রেটারি, আমার হাত দেখার কি দরকার আছে? তোমার হাত তো আমাদের প্রথমেই চেক করা উচিত ছিল। হাত দেখাও। চলো। লেফট না রাইট? বাঁচান! 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 বাঁচান স্যার! আমাকে ছাড়বেন না, ছাড়বেন না স্যার, আমাকে বাঁচান! বাঁচান খারাপ স্যার! কাজের এটাই পরিণাম। আমি জলে ভয় পাই স্যার, আমি জলে ভয় পাই। আচ্ছা, এবারে বুঝতে পারলি কোনো মানুষ যখন চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পায় তখন কি অবস্থা হয়? হ্যাঁ, আমি খুন করিনি স্যার। স্যার, আমি খুনের নাম বলে দিচ্ছি স্যার। খুন তুই করিসনি? না স্যার, আমি খুন করিনি স্যার। এই পুতুল নাচের পিছনে অন্য কেউ আছে স্যার। তোলো একে। আরে আরে হরিশ বাবু, জামা কাপড় ব্যাগে ভরে কোথায় পালানোর চেষ্টা করছেন? আসলে পালিয়ে যাবো কেন, ঘরটা একটু আগোছালো ছিল, ভাবলাম একটু সব ঠিকঠাক করে রাখি। খুব ভালো অভ্যেস, ভালো অভ্যেস। আমাদেরও অভ্যেস আছে সাফ সাফাই করার, তোমাদের মতন লোকেদের জেলে পাঠিয়ে সোসাইটিকে সাফ করার। আরে হরিশ বাবু, এত জোরে দৌড়লে তো হাসপাতালে যেতে হবে। দেখো আমাকে যেতে দাও, আমি গায়ের অর্ধেক জমি তোমার নামে করে দেবো, কথা দিচ্ছি আমি একদম। জমির লোভ দেখাচ্ছিস আমাকে? লজ্জা করে না তোর? নিজে যখন ধরা পড়ে গেছিস তখন আমার নাম নেওয়ার কি দরকার ছিল তোর? আমাকে ডুবিয়ে কি তুই নিজে বেঁচে গেলি? তোর জন্যই তো আমি এখানে ভেসে গেছি। তুই আমাকে টাকা পয়সার লোভ দেখালি, তুই আমাকে নকল দানব সাজতে বললি, আর আমাকে খুন করতে বললি। আচ্ছা তাহলে তুমিই সেই দানব যে লোকেদের মাঝে আতঙ্ক ছড়িয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রথমে আমি লোকেদের মাথায় পাথর মেরে ওদের শেষ করে দিতাম, তারপর ওদের মাথাটা মাটির ভেতরে পুঁতে তার উপর দানবের পায়ের ছাপ রেখে দিতাম।
তারপর ওদের আঘাতের জায়গায় গাছের গঁদ লাগিয়ে দিতাম, যাতে মনে হয় এটা দানবের লালা। কিন্তু আমি তো শুধু মারতাম স্যার। কিন্তু এই সমস্ত প্ল্যান এ আমাকে বলেছিল। চুপ! যদি তোমাকে ও কুয়োয় ঝাঁপ দিতে বলতো, তুমি কি ঝাঁপ দিতে? যতগুলো খুন হয়েছে না, যতগুলো খুন, তার জন্য তুমিও দায়ী। আর তুমিও রাজেশ। রাজেশ? হ্যাঁ, রাজেশ ওরফে হরিশ। ৯টা লোককে তুমি ফাঁসিয়ে ওদের কাছে একটাই জমি বিক্রি করেছো। তারপর একের পর এক ওই 9টা লোককে তুমি খুন করে দিয়েছো, একে দানব সাজিয়ে। কি আর করতাম স্যার, আমি তো ফেসে গিয়েছিলাম। দুদিন অন্তর অন্তর কোনো পার্টি হঠাৎ করে চলে আসে জমিতে, আর আস্তে আস্তে লোক বুঝতে পারলো যে আমি একটা বেঈমান। লোকে আমায় খুঁজতে আরম্ভ করলো। তো সেই জন্যই তুই নিজে দানবের আতঙ্ক ছড়িয়ে দিয়ে খুন করিয়ে দিলি, হ্যাঁ? যাতে বাকি লোকেরা দানবের ভয়ে আর ফিরেই না আসে। হ্যাঁ স্যার, সোনালীকেও আমি মেরেছি, কারণ ও কেসটা দেখাশোনা করছিল। এসব তুমি কেন করেছিলে? কোন টাকার লোভে, যার জন্য তুমি ভুল পথে পা বাড়িয়েছিলে? ভুল পথে। ওই টাকার মূল্য তোমার জীবনের থেকে বেশি ছিল কি না, সেটার উত্তর তো তুমি নিশ্চয়ই পাবে ফাঁসির দড়িতে ঝোলার আগে।